ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে ব্যাংক। ১.৫ দশকের অনিয়মে কোমর ভেঙে গেছে আর্থিক খাতের। সেজন্য সমাধান তিনটি: সাধারণ মানুষের ক্ষোভ মিটিয়ে তাদেরকে আস্থায় ফেরানো, আশঙ্কার পর্দা সরাতে হবে, পাশাপাশি অর্থ ব্যবস্থাপনায় লাগবে দারুণ সুশাসন। প্রশ্ন হচ্ছে, এই কাজটা কি খুব সহজ? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। শরীফ জহির, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনার সাথে আমার স্টুডিওতে প্রথম দেখা হচ্ছে। আপনাকে আমরা শুরুতেই স্বাগত জানাতে চাই। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনার অনেকগুলো দায়িত্ব আছে। এর ভিতরে আপনার নতুন একটি দায়িত্ব যোগ হলো, সেটা হচ্ছে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিজের কাজ শুরু করলেন। আমি সেসব প্রসঙ্গে আরও বিস্তারিত যাব, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে নিয়ে আরও কথা বলবো। কিন্তু গত ১.৫ দশকের যে অনিয়মের কথা এখন আমরা শুনছি, এটি নিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগে বা কৌতূহল জাগে। কেন বলছি? কারণ আমরা তখন তো আসলে বাংলাদেশ ব্যাংকও ছিল, ব্যাংকের পরিচালনা পর্ষদ ছিল, নজরদারির জন্য যা যা দরকার সবই ছিল। তারপরও ব্যাংকিং সেক্টর কেন এমন হলো, আপনার অবজারভেশন জানতে চাই। বিজনেসম্যান যারা এখান থেকে বিভিন্ন সময় ব্যাংকগুলোকে কাজে লাগিয়েছেন, ঋণ নিয়েছেন বা ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন, বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারা আসলে তাদের কাজটা সঠিকভাবে করেছে কিনা আপনার কাছে কি মনে হয়? আসলে ব্যাংকিং সেক্টরটা একটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তা আপনি যদি দেখেন যে এই সেক্টরটা অ্যাকচুয়ালি লাস্ট 16 বছরে পার্টিকুলারলি এটার একটা ওভারঅল একটা মোরাল ডিকে, এটা সিস্টেমেটিক করাপশন যেটা বলে, দ্য ব্যাংকিং সেক্টর ওয়েন্ট থ্রু দ্যাট বেসিক্যালি। নট অনলি যে যারা এন্টারপ্রেনার বা যারা ব্যাংকের মালিক বা বোর্ড বা ম্যানেজমেন্ট, তার সাথে সাথে দেয়ার ওয়াজ এক্সট্রিম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইন দ্য ব্যাংকিং সেক্টর। তার সাথে সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সিস থেকে শুরু করে আপনারা জানেন, এবং যারা গভর্নিং অথরিটি, টোটাল সবাই মিলে এখানে একটা সিস্টেমেটিক একটা ডিকে দেখা যায় আর কি গত 16 বছর ধরে, এবং সেটার আজকে ফলাফল সেটা আমরা জনসম্মুখে জানতে পারতেছি। তো এরকম জায়গা থেকে আপনি যখন দেখতেই পাচ্ছেন, আপনি ব্যাংকের পরিচালনা পর্ষদে আগেও ছিলেন, মানে এতটা কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার কথাই বলি বা আমরা পরিচালকদের তখনকার, শুধু আমি ইউসিবি না সবার কথাই বলছি, তারা কি তাদের কাজটা সঠিকভাবে করতে পারেনি? এতটাই কি আসলে নজরদারির অভাব ছিল বলে আপনার মনে হয়, নাকি আমাদের ক্রেডিট অ্যানালিস্ট, আমাদের ব্যাংকের সুশাসন, এগুলোর অভাবের কারণে আসলে খেলাপি ঋণের কথাই যদি বলি যে এতটা খেলাপি ঋণ তৈরি হয়েছে, এটা কি আসলে কোনোভাবে রোধ করা যেত? দেখেন, ব্যাংকিং সেক্টরটা তো বাংলাদেশে অবভিয়াসলি ডেভেলপ করেছে। আমরা যদি দেখি যে আমাদের যেরকম ইউসিবিএল প্রতিষ্ঠা হয় 1984 সালে, ফার্স্ট জেনারেশন ব্যাংক, এরপরে যে ব্যাংকগুলো আসে একটার পর একটা, সো দ্য ব্যাংকিং সেক্টর হ্যাজ গ্রোন ওভার দ্য ইয়ার্স। আপনি যদি অ্যাসেট সাইজ দেখেন যে গত যেটা বললাম যে 16 বছর বা ইভেন লাইক ইফ ইউ টেক 20-25 ইয়ার্স, দ্য অ্যাসেট সাইজ হ্যাজ গ্রোন কোয়াইট সিগনিফিকেন্টলি। এবং তার মধ্যে থেকে কিন্তু ভালো ব্যাংক আছে যারা নাকি ভালো গভর্নেন্স, প্রপার গভর্নেন্স আন্ডার ব্যাংকগুলোকে গ্রো করে। কিন্তু এর মধ্যে যেটা হয় যে একটা পার্টিকুলারলি একটা গ্রুপ, যেটা আপনারা জানেন যে যেসব ইসলামী ব্যাংকগুলো কন্ট্রোল করতে, সেখান থেকে একটা বড় একটা আমরা দেখি যে মিসম্যানেজমেন্ট শুরু হয়, এবং তাদেরকে দেখে অথবা তাদেরই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, ইউসিবিএল বলেন বা অন্যান্য ব্যাংকেও কিন্তু এই ধরনের সিমিলার একটা প্যাটার্ন আমরা দেখি। তো এটা যদি দেখেন, এটা কিন্তু কোনো ব্যাংকিং প্র্যাকটিস বা ব্যাংকিং যে ল আছে সেই লর ভিতরে কিন্তু পড়ে না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিফাইন করা আছে। আপনি যদি দেখেন আমাদের ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি পলিসি রিফর্মস অ্যাজ ওয়েল, বাট দ্য এক্সিস্টিং ল দ্যাট ইজ দেয়ার, সমস্যা ছিল যে সেটা ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা হয় না, এবং সেটার সুবিধাটা নেয় এই গোষ্ঠী যারা নাকি এটা থেকে বেনিফিট নেয়। তো আই ডোন্ট নো ওয়াই, আনফর্চুনেটলি আমাদের যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা দেখেন, আই ডোন্ট নো ওয়াই দে হ্যাড টু টাচ দ্য ব্যাংকিং সেক্টর আউট অফ অল দ্য সেক্টরস, যেখানে নাকি ব্যাংকের সবাই জানা, এটা তো কারোর অজানা নাই যে ব্যাংকের টাকাটা তো অ্যাকচুয়ালি ডিপোজিটারদের টাকা। আপনি যদি একটা ব্যাংকের টোটাল মার্কেট ক্যাপ দেখেন বা শেয়ার হোল্ডিং ভ্যালু দেখেন, উই আর লুকিং অ্যাট সে 1,500 crore to 3,000 crore, around this range. Most of the banks are in this range. আর একটা ব্যাংকের ডিপোজিট কিন্তু আপনার 40,000, 50,000, 60,000 কোটি টাকার ডিপোজিট। তো সুতরাং আপনার ওই শেয়ার হোল্ডিংয়ের ধরেন ইফ ইউ ওন 10%, যেটা নাকি ব্যাংকিং অ্যাক্টে বলতেছে যে 10% আপনার ম্যাক্সিমাম হোল্ডিং থাকতে পারে, ইউ লুকিং অ্যাট 150 crore। আর আপনি যদি এক্সটেন্ডেড এখন যেগুলো আমরা শুনতেছি যে ধরেন 30%, ইভেন আপ টু 80%, তো 80% হলো উই আর টকিং অ্যাবাউট সে 5,000 crore, 80% ইজ 4,000 crore।
But the particular bank that we are talking about, the Islamic Bank, it has deposits worth 150,000 crore plus, right? So ওই জিনিসটারই যদি প্রপার যদি গভর্নেন্স না থাকে, প্রপার ল অ্যান্ড এনফোর্সমেন্ট যদি না থাকে, সেন্ট্রাল ব্যাংকের যদি মনিটরিং না থাকে, তাহলে অবভিয়াসলি উই আর হেডিং টুয়ার্ডস এ ডিজাস্টার। এবং আমার মনে হয় যে এই সেক্টরে আমরা যেই অ্যামাউন্ট অফ এনপিএল শুনছি এবং পত্রপত্রিকা যেটা চলে আসতেছে, উই আর টকিং অ্যাবাউট আ সিগনিফিক্যান্ট নাম্বার, যেটা নাকি বেশ ভয়ঙ্কর অ্যাকচুয়ালি। তো ডেফিনেটলি দিস ইজ আ সেক্টর দ্যাট নিডস হিউজ রিফর্ম, that needs a lot of prompt action actually. So আমরা আশাবাদী যে 5ই আগস্টের পর যে বিপ্লব হলো, যে মানুষের যে প্রোটেস্ট করা বা রুখে দাঁড়ানোর যে এক্সাম্পলটা আমরা দেখলাম এবং যেটাতে আমরা ইন্সপায়ার্ড হলাম, এখন দিস ইজ আ হাই টাইম দ্যাট উই ইমপ্লিমেন্ট দ্যাট ইন দ্য ব্যাংকিং সেক্টর। এবং আমি মনে করবো যে আমার দায়িত্ব, আই এম ভেরি লাকি দ্যাট আই এম পার্ট অফ দিস প্রসেস। বেসিক্যালি আই এম বিং এবল টু কন্ট্রিবিউট ফ্রম মাই সাইড। সো আমার কন্ট্রিবিউশন যেটা থাকবে, আমাকে ইউসিবিএল ব্যাংকের 27 আগস্ট বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার বোর্ড রিকনস্টিটিউট করা হয়, অবভিয়াসলি ফর সার্টেন রিজনস অফ অ্যানোমালিজ। এবং সেই দায়িত্বটাই কিন্তু মানে আমরা যেরকম আমাদের প্রথম বোর্ড মিটিং যেটা করি, আমি 29 তারিখে আমরা বোর্ড মিটিং করি টু ফর্মুলেট দ্য বোর্ড। সেখানে কিন্তু আমি স্টেপ 1 হচ্ছে যে ইউ হ্যাভ টু নো হোয়াট এক্স্যাক্টলি দ্য পজিশন ইজ। এবং সেই বোর্ডেই কিন্তু আমি বলে দিই যে আমরা লেটস আস্ক ফর প্রপোজাল, আমরা একটা আরএফপি ফ্লোট করি টু দ্য বেস্ট অ্যাকাউন্টিং ফার্মস উইথ ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন, যেন আমাদেরকে অ্যাকচুয়াল পিকচারটা যেন আমাদেরকে নিয়ে আসে। সো দ্য হোল ইন্ডাস্ট্রি হ্যাজ টু গো থ্রু দ্য সেম প্রসেস। সো সবার প্রথম হচ্ছে যে আমরা ফরেন্সিক অডিট যেটা বলছি, যে উই টক অ্যাবাউট এনপিএলস, উই সি ডিক্লেয়ার্ড এনপিএলস ইন অল দ্য ব্যাংকস, বাট দ্য রিয়ালিটি ইজ ইটস এ ডিফারেন্ট নাম্বার। সো ওয়েদার ইট ইজ উইলফুল ডিফল্ট অর অ্যাডভার্স সিলেকশন অর মোরাল হ্যাজার্ড, যে কারণেই আপনার রিস্ক থাকে ব্যাংকে, এই এনপিএল এর নাম সংখ্যাটা আমরা সবাই জানি যে এটা অ্যাকচুয়ালি মাচ হায়ার। সো উই হ্যাভ টু টেক আ প্রোঅ্যাক্টিভ ডিসিশন যে আমরা কি এটা জানতে চাই নাকি। জানতে হলে আমাদেরকে অ্যাকচুয়াল নাম্বারটা আনতে হবে সবার সামনে। সবার সামনে যদি নাও আনে, অ্যাটলিস্ট সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড দ্য ব্যাংক অথরিটিস শুড নো। এরপরে হচ্ছে যে আমরা এটাকে নিয়ে আমরা কি করব। তো আমার ইউ ক্যান আস্ক মি, আই থিংক ইউ হ্যাভ দ্য কোয়েশ্চেনস। আমি একটা প্রশ্ন এখানে জুড়ে দিতে চাই। আপনি যেটা বলছেন, একটা তো হচ্ছে ব্যাংকের আমরা এনপিএল এর পরিমাণ জানলাম, হয়তো লিকুইডিটি ক্রাইসিস বা ইন্টারেস্ট রেট নিয়ে এখনকার যে মার্কেট, সেখানে কিছুটা স্ট্রাগল আপনাকে অবশ্যই ফেস করতে হবে, দ্যাট ইজ দি অপারেশনাল ক্রাইসিস। আমি যেটা জানতে চাই, এই গত 5 আগস্টের পর থেকে যখন বিভিন্ন কথাগুলো জানা যাচ্ছে, ব্যাংকের অনিয়মের কথাগুলো জানা যাচ্ছে, এর আগে থেকে খেলাপি ঋণ নিয়ে অনেক আলোচনা ছিল, আপনার কাছে মনে হয় কিনা যে ব্যাংকের, সব ব্যাংকের ইমেজ ফেরানো গ্রাহকের সামনে, এটাও বোধহয় একটা বড় দায়িত্ব, এটা খুব কঠিন কাজ হবে কিনা এক? দ্বিতীয়ত হচ্ছে যে যেসব ঋণ খেলাপি হয়ে গিয়েছে, বলা হয় যে সেটির একটি বড় অংশ পাচার হয়ে গেছে, সেগুলো ফেরানো সম্ভব কিনা? তো এখানে দুটা কাজ যেটা বললাম, যে ফার্স্ট কাজটা হচ্ছে যে অ্যাকচুয়াল পিকচারটা জানা, কারণ ইফ ইউ নো দ্য অ্যাকচুয়াল ইনফরমেশন, তখন আপনি সেভাবে আপনি প্রিপেয়ার হতে পারবেন। অ্যান্ড ব্যাংকিং সেক্টরটা একটা গাইডলাইনে চলে। সো এখন আই থিঙ্ক উই আর ফলোয়িং ব্যাসেল 3, যেটা সেই গাইডলাইনে চলতেছে। তো সেখানে কিন্তু ডিফাইন করা আছে যে আপনার এনপিএল কত হলে আপনার প্রভিশন কত করতে হবে, আপনার এটাকে যেটা বলে কার বলে বোধহয়, কার 12.5% যেটা আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যেটা লাগে। তো সেখানেও আপনাকে বলা আছে যে আপনার শর্টফল হলে আপনার কতটুকু আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি লাগবে এখানে। সো আই থিঙ্ক দ্য ফার্স্ট টাস্ক ইজ টু আন্ডারস্ট্যান্ড যে টোটাল সেক্টরের কী অবস্থা, এবং সেটা অনুযায়ী আমাদের যেটা গাইডলাইন আছে, যেটা ব্যাংকিং অ্যাক্টে যে গাইডলাইনগুলো আছে, সেগুলোকে আমাদের প্রপারলি ফুলফিল করা, এবং সেটাকে আমরা শর্ট টার্ম অ্যাপ্রোচ, লং টার্ম অ্যাপ্রোচ, অ্যাসেট রিকভারি, বিভিন্ন রকম কাজ আছে এখানে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে, বা আমিও যেটা আমাদের বিজনেস কমিউনিটিতে বলি, যে আমাদের বিজনেস কনফিডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন বিজনেস অ্যাকচুয়ালি। আপনি মার্কেটে কী হয়, মার্কেটে আপনি কেনা বিক্রি হয়, রাইট? সো মার্কেট কনফিডেন্সের উপরেই কিন্তু আপনার ওই সেলটা ডিপেন্ড করে কিন্তু অনেক ক্ষেত্রে। তো ব্যাংকিং সেক্টরে আরও অনেক বেশি, যে আপনার যারা ডিপোজিটারের কনফিডেন্স, বড়োয়ারের কনফিডেন্স, দ্য টোটাল সেক্টরটার কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কনফিডেন্স যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমার লিকুইডিটি ইস্যু হচ্ছে না। আমার কিন্তু তাহলে জিনিসটাকে আমরা, আমাদের তো ইকোনমি চলতে হবে অ্যাকচুয়ালি। সো ব্যাংকিং সেক্টর হ্যাজ টু রান। সো এটা আমাদের দায়িত্ব হচ্ছে যে ডিপোজিটারদেরকে কনফিডেন্স দেওয়া। এখন যে জিনিসটা হয়ে গেছে, এটা দ্য গুড, যেটা অপরচুনিটি যেটা বলি, যে অন দ্য ব্যাড সাইড হচ্ছে যে এই জিনিসগুলো তো হয়ে আসছে এত বছর ধরে। তো মানুষের ডিপোজিট তো ছিল ওই ব্যাংকে, তাদের তো আস্থা ছিল, রাইট? সো এখন আমি যতটুকু বলবো যে 5ই আগস্টের পর যে আমাদের যে এখন কান্ট্রি সিচুয়েশন,
এবং আমাদের আমি যে গভর্নেন্স দেখছি সেন্ট্রাল ব্যাংক থেকে, সেখানে আমাদের অপটিমিস্টিক হওয়ারই এখন কথা। এবং যা খারাপ ছিল সেটা এখন আমরা গ্র্যাজুয়ালি আমরা উন্নতির দিকে যাব। তো সেটাই হচ্ছে যে দ্য অপটিমিজম ইন দ্য সেক্টর, যে এটাই আমার মেসেজ টু দ্য ক্লায়েন্টস অ্যান্ড দ্য ডিপোজিটার্স, দ্যাট থিংস আর গোনা ইমপ্রুভ ফ্রম নাও অন ইনশাল্লাহ। আমি একটা প্রশ্ন এখানে করতে চাই। এক ধরনের কথা আপনি বলছিলেন যে আইনগুলো এরই ভিতরে ব্যাংকিং সেক্টর আছে সেগুলো প্রপার ইমপ্লিমেন্টেশন হলেই এত বড় ক্রাইসিস হতো না, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি হচ্ছে এখন নতুন সরকার এসে দুটো কাজ করলো, তারা একটা ব্যাংকিং কমিশন করার কথা বললো, তারপরে সেটা একটা টাস্ক ফোর্স হলো, ব্যাংকিং কমিশন হলো না। আবার একটা হোয়াইট পেপার কমিটি আলাদা করে করা হয়েছে শুধুমাত্র এই ধরনের ত্রুটি বা অনিয়মগুলো আর্থিক খাতকে নিয়ে বা অর্থনৈতিকভাবে যেসব ত্রুটিগুলো হয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য। এগুলো আসলে কতটা কার্যকর হবে, আপনার অবজারভেশন কি? নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? বিশেষ করে আইনি কোনো সংস্কার দরকার কিনা? তো আমার মনে হয় যে টাস্কফোর্সটা করা হয়, এটার যারা মেম্বার তারা ডেফিনেটলি দে আর ভেরি ওয়েল প্রফেশনাল অ্যান্ড ওয়েল এক্সপোজ টু ইন্টারন্যাশনাল কমিউনিটি। So they will understand the difference between the current laws in Bangladesh versus international practices. এবং ব্যাংকিং সেক্টরে যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল প্র্যাকটিসগুলোকে ফলো করা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আশাবাদী যে এই টাস্কফোর্স উইল কাম আপ উইথ দেয়ার গাইডলাইন্স, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু রেগুলেটরি অথরিটি কিন্তু সেন্ট্রাল ব্যাংক, এবং আমরা যে ডাইনামিজমটা দেখতেছি যে এখন যে আমাদের নতুন গভর্নর যে নিয়োগ করা হয়েছে, দিস ইজ প্রবলি দ্য সেক্টর দ্যাট ইজ মোস্ট প্রোঅ্যাক্টিভলি ওয়ার্কিং। উনি কিন্তু একটার পর একটা ডিসিশন দিচ্ছে, অ্যাট ওয়ান টাইম মনিটারি পলিসিগুলো ডিকটেট করতেছে যে আমাদের ইনফ্লেশন কমায় আনার জন্য যা যা করার দরকার। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং সেক্টরেও কিন্তু হি ইজ ব্রিঙ্গিং এ লট অফ পজিটিভ চেঞ্জেস। তো এখন আমার যেটা খুব মানে ইচ্ছা ছিল যে সেন্ট্রাল ব্যাংকটাকে আরেকটু মডার্নাইজ করা এটাকে। তো অবভিয়াসলি যে প্রমোশনগুলো হয়েছে ইন্টারনালিতে প্রমোশন হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কিছু ফ্রেশ ইনফিউশন যদি করতে পারতাম উইথ যাদের নাকি ইন্টারন্যাশনাল ব্যাংকিং প্র্যাকটিস আছে বা সেই নলেজ আছে, তাহলে কিন্তু এই সেন্ট্রাল যে অথরিটি যেটা সেন্ট্রাল ব্যাংক যেটা আমাদের বাংলাদেশ ব্যাংক, এটাকে এর তো অ্যাকচুয়াল কাজগুলো তো তারা করবে। হ্যাঁ, যে আমরা হয়তো একটা রিপোর্ট পাঠাবো ওনাদের কাছে, এখন রিপোর্টটাকে ওনারা কতটুকু প্রোঅ্যাক্টিভলি এটাকে কীভাবে এটাকে নিয়ে কাজ করবে, যে এটা কি আমরা অ্যাকচুয়ালি ইন্টারনালি আমরা ডু উই ওয়ার্ক অন দ্যাট, শর্ট টার্ম স্ট্র্যাটেজিস, লং টার্ম স্ট্র্যাটেজিস। তো সেই আইডিয়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসতে হবে যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো এখনও আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকটাকে রিভ্যাম্প করা এখনও উচিত, এবং এটাতে কোনো অন্যায়ের কিছু নয়, ভিতরে যারা আছে তারা ডেফিনেটলি প্রমোশন পাবে, বাট অ্যাট দ্য সেম টাইম লাইক আই সেড যে আমরা যদি এখানে যদি কিছু এক্সপার্টিস আনতে পারি সেটার আমরা রেজাল্টটা আরও ভালো দেখতে পারবো। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব এই পর্যায়ে, বিরতির পর ফিরে এসে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আরেকটু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। আমরা কথা বলছিলাম ব্যাংকিং সেক্টর নিয়ে। একটা প্রশ্ন না করলেই না, সেটা হচ্ছে যে যখন আমরা ব্যাংকিং সেক্টরের এই অবস্থা দেখতে পাচ্ছি, তখন হঠাৎ করে একটা আলোচনা চলে আসলো যে কিছু ব্যাংক হয়তো দেউলিয়া হয়ে যেতে পারে। এর ভিতরে 4th জেনারেশন ব্যাংক আছে, এবং একটা পার্টিকুলার গ্রুপের আন্ডারে যে কয়টা ব্যাংক ছিল তার ভিতরে একটা বড় অংশ আসলে দেউলিয়া হয়ে যেতে পারে, সেটি নিয়ে এক ধরনের আলোচনা চলছে। গভর্নর এগুলোকে তহবিল দিয়ে যে বাঁচিয়ে রাখা উচিত না, সেটার থিওরিটিক্যাল আইডিয়াতে উনি এগ্রি করেছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকগুলোকে আসলেই কি দেউলিয়া হতে দিয়ে দেওয়া উচিত, নাকি এগুলোকে আসলে কোনো না কোনোভাবে সার্ভাইভ করানো উচিত? কি মনে হয়? লিকুইডিটি সাপোর্টটা অ্যাকচুয়ালি একটা টু এজড সোর্ডের মতো আর কি, আপনার দুদিকে আপনার ভালো খারাপ আছে। বাট আমার যেটা ওভারঅল যে থিঙ্কিংটা আর কি, ইন্ডাস্ট্রি যে ব্যাংকিং সেক্টরে যে ইস্যুটা হচ্ছে আর কি, তো এখানে অ্যাকচুয়ালি আপনার ব্যাংকগুলোতে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার মালিকানা ঠিক করতে হবে। এখন আপনি যখন আপনি লিকুইডিটি সাপোর্ট করতেছেন, কাকে আপনি অ্যাসিস্ট করতেছেন? একটা তো ডিপোজিটারদেরকে আপনি ডেইলি ক্যাশ ট্রানজাকশনটা অ্যাসিস্ট করতেছেন, এখনও কিন্তু ব্যাংকের মালিক কিন্তু ওই গ্রুপগুলোই। এবং আমরা শুনলাম যে ইসলামী ব্যাংকের বোধহয় তারা 84% মতো ওন করে। তো যেটা আমি প্রথমে বললাম যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার ফরেনজিক অডিট করে আপনার এক্স্যাক্ট নাম্বারটা জানতে হবে যে ক্লাসিফিকেশনের অ্যামাউন্টটা কত। এরপরে হচ্ছে যে আমাদের একটা হিসাব করতে হবে যে এখানে ক্যাপিটাল শর্টফল টোটাল কত আছে। এখন আমি যেটা বললাম যে সিআর এর যেটা আপনার 12.5 মেনটেন করতে যে ক্যাপিটালটা লাগে, টোটাল ইন্ডাস্ট্রি আমরা ওটাকে ঠিক করতে হবে যে আমার কত শর্টফল হচ্ছে। তো আপনি যদি আজকে যদি $20 বিলিয়ন যদি আপনার শর্টফল হয়, তো আমি যদি আপনার 12.5% যদি আমি ধরি, তাহলে ইউর টকিং অ্যাবাউট রাফলি $2 বিলিয়ন প্লাস মাইনাস। সো অন আ গ্র্যান্ড স্কেল অফ থিং দিস ইজ নট আ বিগ নাম্বার। সো আইদার উই ক্যান ইনভাইট ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স, ওর বাংলাদেশেও কিন্তু বড় বড় গ্রুপ আছে যারা মানে অনেস্ট গ্রুপস আছে যাদের নাকি এই ধরনের ক্যাশ থাকতে পারে।
তো এখন ইমিডিয়েটলি যেটা করতে হবে যে ওনাদের যে শেয়ারগুলো আছে, যেগুলো আমরা বলতেছি যে যারা এসব লুটের সাথে ইনভলভ, তাদের শেয়ারগুলোকে ফ্রিজ করে এটাকে আপনার অ্যাডজাস্ট করে ফেলতে হবে উইথ আউটস্ট্যান্ডিং লোনস, বাট দ্য নাম্বার উইল বি ভেরি স্মল। লায়াবিলিটি আপনি ইসলামী ব্যাংকের যদি বোর্ড ধরে আমি 5,000 কোটি টাকা, তো 80% হচ্ছে আমি লুকিং অ্যাট 4,000 crore, সরি 80% ইজ 4,000 crore টাকা। সো এটাকে আমার ফার্স্ট অফ অল এটাকে ডিসলভ করে দিতে হবে, এটাকে লিকুইডেট করে এটাকে তার $15 billion ডেটের সাথে তার অ্যাডজাস্ট করে দিতে হবে। ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট, বাট দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তাহলে হচ্ছে যে তাহলে ব্যাংকের মালিকানাটা ফ্রি হয়ে গেল। এরপরে আমাদের এন্টারপ্রেনার্স লাগবে এবং এটার মালিকানা লাগবে। অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে অবভিয়াসলি আমরা এখন ইমিডিয়েট প্রবলেমগুলো সলভ করতেছি, বাট একটা ব্যাংক ইজ আ বিজনেস এন্টিটি, রাইট? এখানে কিন্তু এন্টারপ্রেনারশিপ ছাড়া কিন্তু এটা সম্ভব না এখানে এটাকে সামনে নিয়ে যাওয়া। সো উই নিড দ্যাট বোর্ড, উই নিড দ্যাট শেয়ার হোল্ডিং। সো আই থিঙ্ক দিস মানে ব্যাংকস হ্যাভ টু বি রিস্ট্রাকচার্ড। একটা করা যায় যে ইসলামী ব্যাংকের সাথে আরও কিছু ব্যাংক মার্জ করে দেওয়া যায়। এই ফোর্থ জেনারেশন বা লাস্ট জেনারেশন যে ব্যাংকগুলো আসছে এগুলোকে মানে টিকা রাখার কোনো কারণই নেই। অ্যাবসোলুটলি, মানে দে হ্যাভ আ ভেরি স্মল ডিপোজিট সাইজ। এগুলোকে বোধহয় পারমিশন দেওয়া হয়েছিল পলিটিক্যাল রিজনসে, এবং তাদের হয়তো বা নিজেদের মানি লন্ডারিং বা যে কোনো পারপাসে তারা হয়তো বা ইউজ করছে। তো এই ব্যাংকগুলোকে ইমিডিয়েট ডিসলভ করে দেওয়া যায়, এগুলোকে আপনি লিকুইডিটি সাপোর্ট দেওয়ার কোনো মানে হয় না। তো আমাদের যেটা করতে হবে যে লিকুইডিটি সাপোর্টটাকে একটা টেম্পোরারি বেসিসে দিতে হবে। ইমিডিয়েটলি ব্যাংকের যে শেয়ার হোল্ডিং আছে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে, এবং এখানে নতুন ক্যাপিটাল ইনফিউশন ইমিডিয়েটলি দরকার। এটাই হবে এটার সলিউশন, এবং আস্তে আস্তে ব্যাংকগুলো সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে, এবং সেন্ট্রাল ব্যাংক বলে দেবে যে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম এখানে আর লিকুইডিটি সাপোর্ট দেওয়া হবে না। সো আমাদের যেটা বললাম যে ডিপোজিটারকে প্রোটেক্ট করার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকে, সেটা করতে হবে, এবং এটা করতে হবে মার্কেটে কনফিডেন্সটাকে ঠিক রাখার জন্য। ফরেন্সিক অডিট আপনি করলেন, কিন্তু যেই টাকাগুলো খেলাপি হয়ে গেল, আপনার কাছে কি মনে হয় সেগুলো ফেরত আনা সম্ভব? হ্যাঁ, এটার প্রক্রিয়া আছে, বাট এগুলো খুব ফাস্ট করতে হবে। সো নাম্বার ওয়ান হচ্ছে যে বেশ কিছু কিন্তু ইনফরমেশন চলে আসছে পত্রপত্রিকায়। আমি তো বলবো যে আপনাদের নিউজ পেপারগুলো এবং আপনারা জার্নালিস্ট যারা কাজ করতেছে, মানে হ্যাটস অফ টু ইউ, বিকজ ইটস নট দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ দ্যাট হ্যাভ ব্রট আউট দিস ইনফরমেশন। এটা কিন্তু আপনারাই কিন্তু ইনফরমেশনটা আনছেন, এবং এটা পত্রিকাতে আসছে, ব্লুমবার্গে আসছে, বিভিন্ন জায়গাতে আসছে, আমরা জানি। তো সেই অ্যাসেটগুলোকে ইমিডিয়েটলি আমরা চিঠি দিতে হবে, এটাকে ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে আগে অ্যাড্রেস করতে হবে। অবভিয়াসলি ইউ নিড সাম ক্রিমিনাল কেসেস ইমিডিয়েটলি, অ্যান্টি করাপশন থেকে কেস করতে হবে করে। আমরা কিন্তু ওই অ্যাকশনগুলো দেখতেছি না কিন্তু এখনো। উই ওয়ান্ট টু সি দোজ অ্যাকশনস, যে তাদেরকে এখানে লোকাল যে আইন আছে সেটাতে ইমপ্লিকেট করা, এবং যে তারা দোষী সেটা বুঝতে হবে। এখনো কিন্তু তারা অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা যোগাযোগ করতেছে পত্রিকায়। তো সেটাকে তাকে বুঝিয়ে দিতে হবে যে ইউ আর ক্রিমিনাল, এবং সেই অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য ফার্স্ট অফ অল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটাকে রিকোয়েস্ট করতে হবে, এবং এটা সম্ভব। আপনি যদি মালয়েশিয়া যদি $1 billion যে ফান্ড 1 MBP, ওটা নিয়ে কিন্তু প্রচুর টাকা কিন্তু ফেরত নিয়ে আসা হয়েছে মালয়েশিয়ার মধ্যে। তো আফটার ইউ ফ্রিজ দ্য অ্যাসেটস, তারপর প্রক্রিয়া শুরু হবে যে এটাকে টু ইমপ্লিকেট যে এটা আমাদের বাংলাদেশের থেকে টাকা লন্ডার করে যাওয়া হয়েছে, এবং আরুন সি সিঙ্গাপুরের মতো একটা দেশ যেখানে নাকি ইটস ভেরি অ্যাকাউন্টেবল, ভেরি ট্রান্সপারেন্ট, কেন তারা টাকাটা ফেরত দিবে না? এটা আমাদের ডিপোজিটারের টাকা, এটা আমাদের দেশের টাকা। ইজ অ্যাবসলিউটলি নো রিজন। যদি সিঙ্গাপুর না দিয়ে থাকে তাহলে এটা অবভিয়াসলি তারা ইন্টারন্যাশনাল এটা ডিপ্লোমেসিতে বলেন তারা দে উইল ফেল। অ্যাট দ্য সেম টাইম প্রাইমারি হচ্ছে ইউকে, তারপর হচ্ছে দুবাই, তারপর হচ্ছে ইউএস। ইউএসএ যদি এফবিআই চায়, একটা ক্লিক অফ আ বাটন দে ক্যান ফাইন্ড আউট যে কার অ্যাসেট কোথায় আছে। তো আই ডোন্ট থিঙ্ক ইটস আ বিগ প্রবলেম যে এটা করাই যাবে না। এটা ডেফিনেটলি এটা সম্ভব, এবং আই থিঙ্ক যে আমরা ইজিলি মানে বিলিয়ন্স অফ ডলার্স ইন নেক্সট 2 to 3 years উই মাইট বি এবল টু ব্রিং ইট ব্যাক ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ইউ বিং অ্যান এন্টারপ্রেনার, আমি এই প্রশ্নটা করতে চাই। এখনকার লিকুইডিটি ক্রাইসিস, ওকে, দ্যাট ইজ অ্যানাদার ডিবেট, কিন্তু ডলার ক্রাইসিসটা এখনও পুরোপুরি চলে যায়নি। আপনি যেহেতু পোশাক খাতের সাথে সংযুক্ত, আপনি এই জিনিসটা বোধহয় আপনি সবচেয়ে বেশি অনুধাবনও করেছেন যে এক ধরনের ক্রাইসিস আছে আমাদের ডলারে। দ্বিতীয়ত হচ্ছে এখনকার যে ইন্টারেস্ট রেট, সেটা কিছুটা মার্কেট কম্পিটিটিভনেসের উপর এখন ছেড়ে দেওয়া হয়েছে, বাজার ভিত্তিক সুদ বলি আমরা। এই অবস্থায় কি আসলে উদ্যোক্তারা যারা, তারা কি আসলে এই চলমান ব্যাংকিং সিস্টেম থেকে খুব বেশি সুবিধা নিতে পারছেন, বা আগামীতে কয়েক বছর কি পারবেন? তো আমি কিন্তু ইকোনমিক্সের ছাত্র অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমরা যেটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স তো অলরেডি ইনভেন্টেড, মানে চাকা তো অলরেডি ইনভেন্টেড, রাইট? আবার নতুন করে তো চাকা বানানোর আসলে খুব একটা কিছু নাই আর কি। সো সাম পলিসিজ আর টেস্টেড অ্যান্ড ট্রাইড আউট, সো ইউ ক্যান নট রিইনভেন্ট দিস। ঠিক আছে, আপনি 9-6 করলেন একবার, আপনি এক্সচেঞ্জ রেট আপনি ফিক্স করে ধরে রাখলেন। তো আমি বোধহয়
আমি যখন আমরা অ্যাসোসিয়েশনে ছিলাম, গার্মেন্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, আমি তখন যে ফাইন্যান্স মিনিস্টার ছিল, আমার এখনো খেয়াল আছে, আমি একটা সুযোগে আমি ওনাকে বলি যে আপনি যে এক্সচেঞ্জ রেটটাকে ধরে রাখছেন এটা তো আলটিমেটলি টিকবে না, আপনি নেবারিং কান্ট্রিগুলো সবাই ডিভ্যালু করতেছে কারেন্সি, আমরা কিন্তু পরে হঠাৎ করে সমস্যায় পড়ে যাব, যখন ধাক্কাটা আসবে তখন সমস্যা। এক্স্যাক্টলি ওই জিনিসটাই হয়েছে, যখন নাকি কারেন্সি 80-84 ছিল, এক ধাক্কাতে কিন্তু আমরা 20% ডিভ্যালুয়েশন দেখি, তখন কিন্তু মানে ইকোনমি ইজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। এটা নিয়মই হচ্ছে যে আপনার কিছু যতটুকু পারেন আপনি ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মধ্যে রাখতে হবে। অবভিয়াসলি যদি আমাদের কনফিডেন্স খুবই কম থাকে আমাদের কারেন্সি, কিছুটা আপনি ওখানে ম্যানিপুলেট করতে পারেন বাই সেল করে, বাট ইউ ক্যানট হোল্ড অন টু দ্য কারেন্সি ফর আ লং টাইম। এখন যদি মার্কেট কার্ভ রেট যদি আপনার 125 হয়, you can be around 120, 121. You can't be like at 110. So you have to understand that. I think we are moving in the right direction. এই ক্রলিং পেকটেক দিয়ে এগুলো আসলে দিস ইজ এগেইন লাইক এ ভেরি মানে বোধহয় 3টা দেশ ওয়ার্ল্ড ওয়াইড এটা প্র্যাকটিস করতেছে। আমাদের ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের থেকে যেতেই হবে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। একসাথে যেন এক ধাপে যেন না যায়, ফল কারেন্সিতে যেন ফল না করে সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। আমাদের ইন্টারেস্ট রেট বাড়তে হবে কিছুটা, কারণ এখন আমরা কন্ট্রাকশনারি পলিসিতে যাচ্ছি। আমাদের এখন 1 নম্বর টার্গেট হচ্ছে ইনফ্লেশন কমানো। আমাদের জেনারেল পিপল যারা, তাদেরকে আমাদের উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ডিসপোজেবল ইনকাম ইজ ইনট্যাক্ট। তো সেটার জন্য আমাদের ইনফ্লেশন যদি ট্যাকল করতে হয়, আমাদের কিছুটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যেতে হবে, যে কারণে কি ইন্টারেস্ট রেট এটা বাড়তেই হবে, এটা কোনো বিকল্প নেই। আর ক্রেডিট গ্রোথ যদি আমরা যখন ব্যাংকিংয়ে আসবো, তখন আবার আমি বলবো আমাদের যে ক্রেডিটটা, যে আমরা শুধু কর্পোরেটে ক্রেডিট দিয়ে আসতেছি। আমিও নিজেও এন্টারপ্রেনার, বাট আমি নিজেও বলতেছি যে আমরা যেভাবে আমরা লেন্ডিং করি, দিস ইজ নট দ্য রাইট ওয়ে অফ লেন্ডিং অ্যাকচুয়ালি। আমরা উই ডু নট হ্যাভ আ ক্রেডিট রেটিং, প্রপার ক্রেডিট রেটিং অফ দ্য বরোয়ার। আমরা সিস্টেমেটিকলি আমরা কিন্তু ক্রেডিটগুলোকে আমরা দিচ্ছি না কিন্তু। তো সেটাও আমার মনে হয় দের ইজ নো রিজন যে আমরা একটা কর্পোরেট খুব ভালো করলে সব ব্যাংক ঝাঁপায় পড়তেছে তাদের উপরে, তাকে দেওয়ার জন্য, তাদের তো তখন আমরা তাকে কিন্তু আমরা ওই একটা ভালো ক্লায়েন্টকে আমরা ওই মোরাল হ্যাজার্ডের মধ্যে ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো সে হয়তো বা টাকাটা নিয়ে জমি কিনতেছে, বা আনপ্রোডাক্টিভ সেক্টরে যায় ইউটিলাইজ করতেছে, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেছে। তো আমরাই কিন্তু ব্যাংকগুলোই কিন্তু এটাকে ক্রিয়েট করতেছে এই জিনিসটা। আমার মনে হয় একটু কনজারভেটিভ যাওয়াটা এখন বেটার। So I think the governor, he's a very renowned economist, and he understands this very well. And I think we are in safe hands. আপনার কাছে কি মনে হয় যে ব্যাংকের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো এখন আছে অনগোয়িং, এগুলোকে কিছুটা চেঞ্জ আনা দরকার, কনসিডারিং দ্য ফ্যাক্ট? আমার কাছে মনে হয়, এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, যে সবগুলো ব্যাংক সিমিলার টাইপ অফ প্রোডাক্ট বা সার্ভিস অফার করে। কিছুটা নতুনত্ব আসলে আনার সুযোগ আছে কিনা? কারণ আমরা তো এখন ডিজিটাল ব্যাংকিংয়ের কথা বলছি, আমরা মানে প্রযুক্তির সাথে ব্যাংক জড়িয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাংকিংয়ের কথা বলছি, ফিনটেক বা ব্লক চেইনের কথা এখন প্রচুর আলোচনায় আসছে। আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে ইউসিবিকে নিয়ে এরকম কোনো প্ল্যান আছে কিনা? ডেফিনেটলি। তো আমার যেটা ফিলসফি হচ্ছে যে আমরা ব্যাংকিং প্রোডাক্টসগুলো আমরা ডেফিনেটলি উই নিড টু ইনোভেট দ্য প্রোডাক্টস। এখন ইউসিবিলে যদি আপনি স্ট্রেন্থটা দেখেন, ইউসিবিল নিয়ে আমরা আলাপ করি, ইউসিবিল হ্যাজ ওভার 230 ব্রাঞ্চেস, ঠিক আছে? ইট হ্যাজ ওভার 1300 এজেন্ট ব্যাংকিং। আমাদের পিওএস টার্মিনাল আছে বোধ হয় অলমোস্ট 22,000 প্লাস। আমাদের এখানে উই হ্যাভ ইউপে, which is a mobile MFS license holder basically. And then we have our core banking software, which is already we have invested. The bank has invested a lot of money basically in this. তো এই ব্যাংকের কিন্তু প্রচুর স্ট্রেংথ। এই যে ব্রাঞ্চ, যে নেটওয়ার্কে যে এতগুলো ব্রাঞ্চ, তো সেটা তো আমার ইউটিলাইজ করতে হবে। আমি যদি এতগুলো ব্রাঞ্চ রেখে আমি যদি শুধু কর্পোরেটে ফোকাস করি, এখন কর্পোরেট কিন্তু আমি সেন্ট্রালাইজ করে ফেলছি, তো আমার এই ব্রাঞ্চগুলোকে আমি তাহলে কী কাজে লাগাচ্ছি আদার দ্যান ডিপোজিট কালেকশন? তো আমি কিন্তু এই ব্রাঞ্চগুলো দিয়ে কিন্তু আই ক্যান রিচ আউট টু দ্য ম্যাস। তো সেখানে আপনি চলে আসতেছে রিটেল ব্যাংকিং, সেখানে চলে আসতেছে এসএমই ব্যাংকিং। তো আমার যেটা পার্সোনালি থিঙ্কিং হচ্ছে যে আমি এসএমইতে আই সি আ লট অফ অপরচুনিটি। যেটা আমরা বললাম যে কর্পোরেটগুলো কিন্তু একটা স্যাচুরেটেড অবস্থা চলে আসছে, দেয়ার আর চ্যালেঞ্জেস, রাইট? সো আমার পার্টিকুলারলি যে ওই সেক্টরটা আমরা উই উইল কিপ ইট, অবভিয়াসলি উইল হ্যাভ টু কিপ আওয়ার এক্সিস্টিং ক্লায়েন্ট হেলদি, উইল হ্যাভ টু নার্চার দ্যাম, বাট অ্যাট দ্য সেম টাইম যে আনব্যাংক যে পপুলেশনটা আছে, শুধু সেটাই না, আমরা যে এসএমই যে টোটাল পপুলেশনটা আছে, ইটস এ হিউজ নাম্বার অফ এন্টারপ্রেনার্স, এবং তাদের কিন্তু নিড অ্যাসেস করা এটা খুবই প্রয়োজন। তা আমাদের যেটা বোর্ডের, যেটা আমরা অলরেডি আমরা বসে চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে উই ওয়ান্ট টু কম্বাইন আমাদের যে এমএফএস ব্যাংকিং
আমাদের যে কোর ব্যাংকিং এটাকে কম্বাইন করে উই ওয়ান্ট টু কাম আপ উইথ ভেরি ইনোভেটিভ প্রোডাক্টস যেটা নাকি রিসার্চ ড্রিভেন হবে, ডেটা ড্রিভেন হবে, যেটাতে নাকি আমরা কন্টিনিউয়াস আমরা এফিসিয়েন্সি আরও গেইন করতে হবে আমাদের। And we will deploy all our automation tools in hand to introduce new products into the SME, retail, and these sectors basically. আপনার কাছে কি মনে হয়, খুব ছোট্ট করে জানতে চাই, তারপর আরেকটা বিরতি নেব, আপনার কাছে কি মনে হয় যে ব্যাংক না, সামনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইজ গোয়িং টু বি দ্য ফিউচার অফ ফিনান্সিয়াল মার্কেট, না, অর দ্য ব্যাংকস উইল টার্ন ইনটু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি? তো আমাদের অ্যাকচুয়ালি অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে যেটা আমরা করি, আমাদের মেইনলি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টগুলো। আপনি আমি যেটা দেখলাম যে আমাদের ইউসিবিএল এর কিন্তু আপনি যদি ব্রোকারেজের ক্ষেত্রে দেখেন, এর নাম্বার 1 ব্রোকারেজ ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি। আই থিঙ্ক ইট ট্রেডস ওভার 100 crore পার ডে। আপনি যদি মার্চেন্ট ব্যাংকিং দেখেন, সেটাও কিন্তু ইউসিবিএল হ্যাজ আ ভেরি স্ট্রং মার্চেন্ট ব্যাংকিং, প্রবলি দ্য নাম্বার 1 ইন দ্য মার্কেট। অ্যাসেট ম্যানেজমেন্ট ইটস রিলেটিভলি নিউ, বাট এখানে অলরেডি আমরা বোধহয় 2টা মিউচুয়াল ফান্ড ইজ রানিং, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডস। অ্যাসেট ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্টস। সো আমরা যেটা ইন্ট্রোডিউস করবো, এই যে আমরা যেটা বলতেছি যে সে উই কাম আপ উইথ একটা মাস্টার অ্যাপ, ওর কি বলে এটাকে, মেগা অ্যাপ, ওর যেখানে নাকি আপনি ঢুকে আপনি আপনার পার্সোনাল ব্যাংকিং করতে পারবেন। আপনি সেখানে আপনার ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু ইউর ডেবিট কার্ড, which could be Visa or it could be UCB's own enabled QR code. সেটা দিয়ে আপনি ট্রানজ্যাকশনও করতে পারবেন, সেটা দিয়ে আপনি পেমেন্টও করতে পারবেন, সেটা দিয়ে আপনার ডেবিট কার্ডও আপনি পাচ্ছেন, ভিসা পেলে আপনি বিদেশেও ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনি যদি ক্রেডিট যদি আপনাকে অ্যালাউ করে, দেন ইউ উইল হ্যাভ আ ক্রেডিট কার্ড অলসো, অ্যান্ড ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু ক্রেডিট। If you are a if you're a SME client, if you have a small business, আমরা আপনাকে আপনার ট্রানজ্যাকশনের উপর বেস করে আমরা কিন্তু আপনাকে টেলার মেড ক্রেডিট প্রোডাক্টসও দিতে পারবো। So I think that is what we are looking at. If we can integrate our technology platform with all the branch network, with all the agents, I think we can easily tap into this sector in a big way. তো সেটাই আমাদের চেষ্টা থাকবে আর কি। ডেফিনেটলি। আমরা আরেকটি বিরতি নিব জনাব শরীফ, ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। ইয়াং জেনারেশন আপনার জন্য বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলো করবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। আমরা বলছিলাম আপনার জন্য ইয়াং জেনারেশন প্রশ্ন পাঠিয়েছে। দিস আর অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ার কোশ্চেন্স, বাট অতটাও র্যাপিড না। ইউ উইল গেট সাম ব্রিদিং স্পেস টু অ্যান্সার অ্যাজ ওয়েল। প্রথম প্রশ্ন করতে চাই, আমারও জানতে ইচ্ছা করছে প্রথম প্রশ্নের উত্তর। আপনার প্রথম ব্যাংক অ্যাকাউন্ট কোনটি ছিল, কবে খুলেছিলেন? ছোটবেলায় নিশ্চয়ই না, পেশাজীবী হওয়ার পরে? না, আমার ব্যাংক অ্যাকাউন্ট তো ইউনিভার্সিটি থাকতে, যেটা আমি ইউটি অস্টিনে পড়ালেখা করি, ওখানে আমার ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। আপনার শুনে সারপ্রাইজ হওয়া, আমার কিন্তু এখন পর্যন্ত একটাই ব্যাংক অ্যাকাউন্ট, একটাই মোবাইল ফোন। আমি প্রথম যখন ফোন বের হয় তখন যে নাম্বারটা নেই, এখনও সেই নাম্বার, এবং আমারও এখনও পার্সোনাল যদি আপনি দেখেন একটাই সেভিং অ্যাকাউন্ট, একটাই পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা ইউজুয়ালি কর্পোরেট অ্যাকাউন্ট ইউজ করি, তো আমার সব ট্রানজ্যাকশনে দেখা যায় আপনার কর্পোরেট দিয়ে আমরা ডিল করি আর কি। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। ব্যাংকের কোন প্রোডাক্ট বা সার্ভিসকে আপনাকে খুব সম্ভাবনাময় মনে হয় এই মুহূর্তে? এমন কোনোটা আছে যেটাকে দেখলে আমার মনে হয় যেটা ফিউচার খুব ভালো? হ্যাঁ, মানে ধরেন আপনি যেটা বললাম যে আমরা যদি একটা অ্যাপ বেসড যদি আমরা আপনার কাছে, মানে আমার ক্লায়েন্টকে যদি নিয়ে আসি, সে কর্পোরেট হোক, তার ইন্ডিভিজুয়াল পার্সোনাল ব্যাংকিং হোক, if we can have all his banking needs through one app, that can be quite interesting. যেখানে নাকি আমরা স্টক ট্রেডিং থেকে শুরু করে আপনি যেটা বললেন যে অ্যাসেট ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, এই জিনিসগুলো যে আমরা, দিস ইজ দ্য ফিউচার আই এম টকিং অ্যাবাউট। ইট উইল টেক টাইম, বাট আই থিঙ্ক উই আর ইন দ্য প্রসেস অফ ডুইং দ্যাট। ওকে, থার্ড প্রশ্ন যেতে চাই। বাংলাদেশে ফিনটেক, এটাকে কি ওভাররেটেড ড্রিম মনে হয় নাকি সম্ভাবনা মনে হয়? না, দিস ইজ সামথিং ইউ কান্ট অ্যাভয়েড। আপনার আমরা যদি পিছিয়ে থাকি তাহলে তো আর হবে না। মানে আমরা দেখতে হবে ইন্ডিয়াতে কী হচ্ছে, আপনার অন্যান্য দেশে কী হচ্ছে। আপনি জাস্ট যদি আপনার সেন্ট্রাল ব্যাংকের যে ইউপিআই যেটা ইন্ডিয়াতে, ইট হ্যাজ ক্রিয়েটেড রেভলিউশন। তো আমি দেখতেছিলাম যে আমাদের যে আরটিজিএস বা যে ট্রানজ্যাকশন যে প্ল্যাটফর্মটা আছে, সেটাকে প্রচুর ইমপ্রুভ করার সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ইন্টারনেট পেনিট্রেশন দেখি বাংলাদেশে, এখনও কিন্তু ইট নিডস টু বি ইমপ্রুভড। আমাদের ইন্টারনেট কস্ট ক্যান বি ড্রাস্টিকলি ব্রট ডাউন। আমি জাস্ট চেক করতেছিলাম, ইন্ডিয়াতে আপনার 1 GB ইজ কস্টস অ্যারাউন্ড 9 cents, আর আমাদের এখানে হচ্ছে 70 cents ইন টার্মস অফ ডলার্স। তো এখন আপনি দেখেন যে জাস্ট দ্য ডিফারেন্স, রাইট? সো ওই জিনিসটা আমাদের নিয়ে কাজ করতে হবে। আমাদের স্মার্টফোন আনতে হবে। আপনার স্মার্টফোন এখনও যদি আমরা যদি দেখি, আপনার ট্যাপ ফোন ভার্সেস স্মার্টফোন,
এখনো নাম্বার phone-এর পার্সেন্টেজ সংখ্যা ইজ নট এখনো ভেরি বেশি। হাই। স্মার্টফোন ছাড়া আমরা এগুলো করতে পারবো না। এখন আইদার আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং এর ভ্যাট ট্যাট কমপ্লিটলি উঠাই দিতে হবে, আর নাহলে ইম্পোর্ট ডিউটি আপনার কমাই দিতে হবে। সো ওই জিনিসগুলো যদি এটা আরেকটা ইস্যু আর কি, আমাদের যে এনবিআর আছে বা এক একটা গভর্নমেন্ট যে বডিগুলো আছে তারা কিন্তু একসাথে মিলে কাজ করতে হবে। অ্যান্ড এনবিআর এর থিঙ্কিং একরকম, আবার এদিকে আমরা বলতেছি আইটি যে আমাদের টেকনোলজি আমরা এটা চাচ্ছি, এটা কিন্তু মিল নাই কিন্তু। আই থিঙ্ক ইটস হাই টাইম যে এগুলোকে একটা পলিসির মধ্যে এনে যে আমাদের রিয়েল বেনিফিটটা আমাদের কনজিউমারকে দিতে হবে এটা। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, কোনটার ভবিষ্যৎ ভালো আপনার কাছে মনে হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নাকি ক্রেডিট কার্ড? I don't think MFS is more. It's. I don't see it as an exciting product. MFS is just transaction আমরা দেখতেছি, বাট রিয়েল অ্যাকচুয়ালি ফান হচ্ছে আপনার ব্যাংকিং প্রোডাক্ট যখন আপনি এই ট্রানজাকশনের সাথে অ্যালাউ করবেন। এখনো কিন্তু আমরা পেমেন্ট কিন্তু এখনো আমরা ওভাবে পপুলারাইজ করতে পারি নাই, এটা টেকনোলজির লিমিটেশনের কারণে। সো obviously credit card is one component, but the core banking should be done through mobile application. I think that Okay. will be exciting. ওকে, আপনার চোখে এই মুহূর্তে ব্যাংকের জন্য ইনভেস্টমেন্টের সবচেয়ে ভালো বা সম্ভাবনাময় খাত কোনটা, যেখানে এখন সব ব্যাংকের ইনভেস্ট করা উচিত? আপনি যদি কিছুক্ষণ আগে এসএমইর কথা বলছিলেন, এর বাইরে? না, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে মাই পিপল অ্যাকচুয়ালি ইউসিবিএল এ যারা কাজ করে, যারা এখানে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের একদম টেলার পর্যন্ত, আমরা আই ওয়ান্ট টু সি আ বিগ চেঞ্জ। আমরা অলরেডি অ্যানাউন্স করা হয়েছে যে আমরা ট্রেনিংয়ে আমরা অলমোস্ট ডাবল এক্সপেন্ডিচার করব। আমরা সিনিয়র ম্যানেজমেন্টের ভিতরে কমপ্লায়েন্স আনতে চাই। তো আমার এখন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, ট্রেনিং অফ দ্য পিপল, এমপ্লয়ি মোটিভেশন, এগুলো নিয়ে আমরা কাজ করবো যেন ব্যাংকটা যেন আরো বেটার সার্ভিস যেন ক্রিয়েট করতে পারে আমাদের কাস্টমারদের। ফেয়ার এনাফ। পরের দিকে যেতে চাই, 6 নম্বর প্রশ্ন, যিনি নতুন ক্যারিয়ারে এই মুহূর্তে ব্যাংকার হতে চান তার জন্য আপনার সাজেশন কি? No, I think banking industry there is a huge shortage of experienced people. আমি বলবো যে starting from fresh to mid-level, senior level, I think enrich yourself, make yourself more learned, and take the opportunity. কারণ এখন there is actually a shortage of skilled bankers, and I think this sector is very potential. It's very challenging, very interesting, sophisticated. So I think there's a lot of opportunity. ওকে, পরের প্রশ্ন যেতে চাই, 7 নম্বর প্রশ্ন, চাকরিতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রি নলেজ নাকি অ্যাডাপ্টেবিলিটি? Adaptability, of course. ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার কাছে কোন পরিচয় বেশি চ্যালেঞ্জিং, ব্যাংকার নাকি শিল্পপতি? না, ব্যাংকার তো ধরেন এটা অ্যাকচুয়ালি ইটস এ বোর্ড ফাংশন। মানে ট্রু সেন্স আই এম নট আ ব্যাংকার। বেসিক্যালি আমরা ইনভেস্টর। আমার বাবা ইউসিবিএল প্রথমে হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স। আমি একটা এনবিএফআই নিজে ফর্ম করি আজকে থেকে অলমোস্ট 21 বছর আগে। আমি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিজে থেকে ফর্ম করি। সো মাই এক্সপোজার ইজ দ্যাট, অ্যান্ড আই হ্যাভ বিন ইন দ্য বোর্ড ফর ওভার 22 ইয়ার্স। বাট ব্যাংকার্স আর অ্যাকচুয়ালি প্রফেশনালস যারা কাজ করবে। আমার দায়িত্ব হচ্ছে যে আমি বোর্ডটাকে বোর্ডের ফাংশন রাখতে চাই, আর ম্যানেজমেন্টটাকে আমরা কেমনে স্ট্রেনথেন করব, এটা আমার গোল হবে আর কি অ্যাজ আ চেয়ারম্যান অফ আ ব্যাংক। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, কাজের বাইরে আপনার প্যাশনের জায়গা কি, ইয়াংরা জানতে চায়। I spend a lot of time on self-discipline. I spend 1 hour in the gym almost 4 to 5 days a week. I play squash, econo squash খেলি almost regularly. Yeah, so I think staying fit and healthy is probably now the new passion. ওকে, পরের প্রশ্ন যেতে চাই, এটা একটু হাইপোথেটিক্যাল, একটু মানে খুবই ডিফারেন্ট হাইপোথেটিক্যাল। এই প্রশ্নটা আমার কাছে আসার পর আমারও খুব আগ্রহ হয়েছে, আমি যে কোনো প্রশ্নটা রেখেছি। ইমাজিন সিচুয়েশন যেখানে আপনাকে বলা হলো ওকে দিস ইজ এ ফান্ড, আপনাকে টাকা দেওয়া হলো, ইনভেস্টমেন্ট দেওয়া হলো যে নাও ইউ নিড টু ওপেন এ ব্যাংক ফর দ্য কিডস, শিশুদের জন্য আপনি ব্যাংক খুলতে চান। আপনি ব্যাংকে কী কী ফ্যাসিলিটিস রাখবেন এবং কী রাখবেন, এটা কি আসলে সম্ভব হবে কিনা? না, মানে there is a certain age for banking, right? So আমরা মানে প্যারেন্টসদেরকে ফোকাস করে আমরা হয়তো বা প্রোডাক্ট লঞ্চ করতে পারি, যেটা নাকি একটা বাচ্চা বড় হলে তার যে এডুকেশন রিকোয়ারমেন্ট বা তার যে নিডস থাকবে। বাংলাদেশে কিন্তু অনেক কিছু এখনো নাই, কিন্তু স্টুডেন্ট লোন কিন্তু ভাবে ইয়ে করা হয় নাই। তো সেটা নিয়ে আমরা কাজ করতে চাই ডেফিনেটলি। আমি কিন্তু অলরেডি 3 zeros নিয়ে, যেটা আমাদের প্রফেসর ইউনুস সাহেবের যে গোল, যেটা আমাদেরকে ভিশনটা দেখাচ্ছে, আই এম এক্সট্রিমলি ইন্সপায়ার্ড বাই দ্যাট। আই হ্যাভ অলরেডি টক টু দ্য ম্যানেজমেন্ট যে তারা বোথ ডিপোজিট প্রোডাক্ট এবং লেন্ডিং প্রোডাক্ট আমরা খুব শীঘ্রই মার্কেটে নিয়ে আসবো। তো সেখানে আপনি দেখবেন যে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট, হ্যাঁ, যেটা জিরো পভার্টি,
বা জিরো আনএমপ্লয়মেন্ট, এগুলো নিয়ে আমরা অনেক রকম কাজ করবো ইনশাল্লাহ সামনে ইউসিবিএল থেকে। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশ শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। আবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। আপনি যেটি বলছিলেন একটা প্রশ্নের জবাবে যে ব্যাংকিং সেক্টরে এখনো ক্যারিয়ারের গ্রোথের খুব ভালো একটা জায়গা আছে যদি কেউ নিজেকে সেখানে নিয়ে আসে এবং এফোর্টটা দেয়। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের আলোচনাতে, বিশেষ করে ইয়াংদের সাথে যখন এই শোয়ের আগে আমি কথা বলছিলাম, তারা বারবার বলছিলেন যে ব্যাংকিং সেক্টরে তাদের হয়তো খুব লং টার্ম ক্যারিয়ার তারা দেখছেন না। এখন তারা একটু ভয়ও পাচ্ছেন। যারা নতুন ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে আগে ব্যাংকে খুব সহজেই পছন্দ করতেন, এখন তারাও ভাবছেন যে আমি আসলে ব্যাংকে যাব কিনা। এটা তো আসলে ভালো কর্মী সংকট তৈরি করতে পারে, বাট আপনার কাছে তাদের জন্য সাজেশন কি? তাদেরকে আসলে ব্যাংকিংয়ে লং টার্ম ভেবে আসা উচিত, নাকি তাদের আরেকটু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাঙ্গেল নেওয়া উচিত আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে? আই থিঙ্ক মানে যাদের ফাইন্যান্সে ইন্টারেস্ট আছে, যা মার্কেটিংয়ে ইন্টারেস্ট আছে বা ডিস্ট্রিবিউশনে ইন্টারেস্ট আছে, তারা ডেফিনেটলি ব্যাংকিং ক্যারিয়ার এখন আমি বলবো যে অনেক সুযোগ আছে এখানে। সব কিছুর শুরুতে আমার মনে হয় যে আমাদের একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আনা দরকার। সেটা হচ্ছে যে আমরা যদি ইউসিবিএল এর নতুন স্লোগান যদি দেখেন, সো মানে আমরা কিছুটা মানে আমাদের এক্সিস্টিং স্লোগান থেকে একটু মানে আমরা চেঞ্জ করি। সেটা হচ্ছে ইউনাইটেড ইন ইন্টিগ্রিটি, গ্রোয়িং সাস্টেনেবলি। তো এই ইন্টিগ্রিটি জিনিসটাকে আমাদের ইনবর্ন করতে হবে সবার মধ্যে। তো সেটা ব্যাংকিং সেক্টরে ঢুকুক বা অ্যাপারেল সেক্টরে ঢুকুক, যেখানেই হোক, যে ওই ইন্টিগ্রিটিটা, ওগুলোকে আমরা ভ্যালু করা, ইম্পর্টেন্স দেওয়া, রিওয়ার্ড দেওয়া, এটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক যে কোনো প্রফেশনে আই থিঙ্ক দের ইজ অপরচুনিটি। ব্যাংকিং যেহেতু এত বড় একটা পপুলেশন, অ্যান্ড অনলি আই থিঙ্ক আমাদের ব্যাংকিং পপুলেশন কত? আমাদের মেজর পপুলেশনের একটা বড় অংশ এখনো ব্যাংকের আন্ডারে, কোয়াইট লো। So I think there is definitely a lot of potential. আর সেটি যদি হয়ে থাকে তাহলে আরেকটা আফসোসের জায়গা তাদের হচ্ছে যারা স্টার্টআপ নিয়ে কাজ করে। আপনি এসএমই নিয়ে কথা বলছিলেন। স্টার্টআপগুলোর যারা উদ্যোক্তারা বা ইয়াং যারা কাজ করতে চায়, তাদের একটা বড় আক্ষেপের জায়গা হচ্ছে ব্যাংক থেকে তারা খুব একটা বেশি ভালো ফাইন্যান্সিংয়ের পায় না, সুযোগটা পায় না। তারা অনেক সময় হয়তো কথা বলারই আগ্রহটা তৈরি করতে পারে না ব্যাংক থেকে। এটি নিয়ে কি কিছু করার আছে? তারা তো খালি ভেন্চার ক্যাপিটালগুলো। ওই যে আমি বললাম যে আপনার ট্রেডিশনাল সিকিউরিটি বেসড ব্যাংকিং থেকে বের হয়ে আসতে হবে। আমি একটা জমি মর্টগেজ করব, সেই জমি নিয়েও হয়তো বা মার্কেট ভ্যালু নিয়ে প্রশ্ন থাকে, সেই জমি কোনো সময় লিকুইডেট করা খুবই ডিফিকাল্ট। এইসব বাদ দিয়ে আমাদের অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি, অপরচুনিটি, এগুলো নিয়ে কাজ করতে হবে। আসলে অনেক চেঞ্জের দরকার আছে আমাদের। ধরেন ইভেন আপনি যদি গার্মেন্ট সেক্টরে যদি দেখেন, আমাদের যে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে অনলাইন বিজনেসের যে গ্রোথটা হচ্ছে, আমাদের সেন্ট্রাল ব্যাংক বা ব্যাংক কিন্তু এটাকে সাপোর্ট করে না। আপনার অনলাইন বিজনেসে আপনার সাধারণত পেমেন্ট আসতে কিন্তু অলমোস্ট 2 বছর লেগে যায়, বিকজ আপনার প্রথমে 100% প্রাইস দিয়ে রিটেল করে, তারপর আস্তে আস্তে করে ডিসকাউন্ট দিতে হয়। তো এই জিনিসগুলোকে তো আপনি চেঞ্জ করতে হবে। তো অ্যাট দ্য সেম টাইম ফ্রিল্যান্সার যারা আছে, তাদের রিকোয়ারমেন্ট কী, তাদেরকে কি আমরা বিল ডিসকাউন্টিং, অবভিয়াসলি বিল উইল বি ইন দ্য ফর্ম অফ দেয়ার পেমেন্টস, তো সেটাকে কীভাবে আমরা করতে পারি, সেটাকে সেই এক্সপার্টিসটা আমাদের ব্যাংকের ভিতরে গ্রো করা দরকার। অ্যান্ড ইউ হ্যাভ রাইটফুলি সেড যে এখানে ফোকাস করার ডেফিনেটলি সুযোগ আছে আমাদের। আপনি একটা কথা বলছিলেন যে ইউসিবিতে আপনি বেশ কিছু নতুনত্ব আনতে চান। সাস্টেনেবিলিটি নিয়ে কোনো প্ল্যান নেই আমাদের? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এত মানে আমরা জাস্ট বোধহয় এই অগস্ট 29 তারিখ থেকে এর মধ্যে আমরা অনেক কিছু নিয়ে আলাপ করছি। আমরা জাস্ট একটা অ্যাওয়ার্ড জিতে, ইউসিবিএল একটা অ্যাওয়ার্ড জিতে আপনার ফর অ্যাকাউন্টিং রিপোর্টিং, অডিট রিপোর্ট প্রেজেন্টেশনের জন্য আমরা এই জাস্ট কিছুদিনই আইক্যাপ থেকে অ্যাওয়ার্ড পাই। তো ওই অ্যাওয়ার্ড পাওয়ার সাথে সাথে আমরা কংগ্রাচুলেশন জানাই ম্যানেজমেন্টকে। তার সাথে সাথে আমি বলি যে নেক্সট অ্যানুয়াল রিপোর্টের সাথে আমাদের একটা সাস্টেনেবিলিটি রিপোর্ট দিতে হবে, এবং সেটার জন্য প্রিপেয়ার করা, যে গোলসগুলো সেট করা, যে আমরা অ্যাজ আ ব্যাংক আমরা কী কী করতে চাই, আমরা কার্বন ফুটপ্রিন্ট আমরা কীভাবে কমায় আনতে চাই, আমরা নেট জিরো কবে গেইন করব, সেটা করা, একটা সার্টিফিকেশন নিতে হবে আমাদের। এবং আমরা ডেফিনেটলি গ্রিন ফাইন্যান্সিং যেগুলো, সেগুলোতে আমরা এনকারেজ করবো, এবং উইল অ্যালোকেট আ হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড ফর গ্রিন ফান্ডিং, যেটা নাকি আমাদের দেশের জন্য এটার ইমিডিয়েট ইম্প্যাক্ট পাওয়া যাবে। ওকে, ফেয়ার এনাফ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক 1 দশক পরে, অর্থাৎ 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? UCBL will be number 1 bank in the private sector, ইনশাল্লাহ। আমি দেখতে চাই যে আমাদের আনব্যাংকড পপুলেশন যেটা আছে, তারা যেন উপকৃত হয়, আমাদের ছোট উদ্যোক্তা যারা আছে তারা যেন উপকৃত হয়, আমরা যেন আমাদের এই ধরেন মর্টগেজ ফাইন্যান্সিং, কনজিউমার প্রোডাক্টস যেগুলো আছে, যেগুলো নাকি আপনার এভরিডে লাইফে ইম্প্যাক্ট করে, সেগুলোতে আমরা একটা বড় একটা চেঞ্জ দেখতে চাই। এবং এই পুরো জিনিসগুলো আমরা চাই যে ডিজিটাল প্ল্যাটফর্মে হবে, এবং সেখান থেকে আমরা যেন প্রত্যেকটা জিনিসের ডেটা ড্রিভেন হয়। এআই চলে আসবে, আপনার এআই উইল ডিসাইড বেসিক্যালি লোন কাকে দিতে হবে, হয়তো বা আমাদের বোর্ডের ফাংশনই টোটালি চেঞ্জ হয়ে যাবে, যে আপনার এখানে বলাই থাকবে যে এর বাইরে তুমি লোন দিতে পারবে না। এআই যে ডিসিশন হবে বেসড অন আ সার্টেন প্যারামিটার, আমরা কথা বলবো স্ট্র্যাটেজি নিয়ে, আমরা কথা বলবো ফার্দার ইনভেস্টমেন্ট নিয়ে। সো এই রোলগুলো আমি চেঞ্জ দেখতে চাই। ট্রেডিশনাল ওয়ে যেভাবে আমরা দেখতেছি যে একটা ব্যাংকের বোর্ডের
চেয়ারম্যান বা ডিরেক্টররা বসে বসে লোন পাস করা, এগুলো এটা থাকবে এগুলো না। যেন না থাকে আর কি। আমরা তেমনটি আশা করি। জনাব শরীফ জহির, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, ব্যাংকের টাকা নিলে ফেরত দিতে হবে, এই মাইন্ডসেট সবার আগে মানুষের মাথায় এখন আসতে হবে। যারা গত কয়েক বছর আগের থেকে এই ধরনের মেন্টালিটি ক্যারি করছেন, যারা টাকাটা ফেরত না দিলে হয় বা দেরি করেও দিলে হয়, সেই মানসিকতা আসলে সবার আগে পরিহার করতে হবে। এটা এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, ব্যাংকিং সেক্টরকে নিয়ে অনেক আক্ষেপের জায়গা তৈরি হয়েছে। আমরা যেসব তথ্য এই মুহূর্তে জানতে পারছি, সেখান থেকে সেই আক্ষেপটি হবারই কথা, কিন্তু সেই ব্যাংকিং সেক্টরকে আসলে যে রিভাইভ করে কিছুটা পজিটিভ ভাইব দিয়ে নতুনত্ব এনে যে আসলে এই ব্যাংকিং সেক্টরকে নিয়ে সামনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায়, সেটি কিন্তু আছে ইউসিবি চেয়ারম্যান বলেছেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গ্রোথের সুযোগ এখনও থমকে যায়নি, স্টার্টআপের ফান্ডিং নেওয়ার সুযোগও থমকে যায়নি। সেজন্য এফোর্টটা দিতে হবে, নিজের ভিতরে তাগিদ টানতে হবে এবং নতুন আইডিয়াগুলো জেনারেট করে যারা শরীফ জহিরের মতো উদ্যোক্তা আছেন তাদের সাথে যোগাযোগ করে আসলে নিজেদের পোটেনশিয়ালের কথাগুলো জানাতে হবে। তাহলেই এই উদ্যোক্তারা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ইকোনমিকে আমরা যেই জায়গায় নিয়ে যেতে চাই, একটা স্ট্রং ব্যাকবোন থাকবে আমাদের ইকোনমি, সেটি কিন্তু এনশিওর করা সম্ভব হবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।